নমস্কার। আজকের আরও একটি ইন্টারেস্টিং লাইভে আপনাদের স্বাগত জানাই। লাইভের শিরোনাম দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। আমি কিছু বলছি না, নিজেরাই পড়ে নিন। প্রথমেই আসি, আজকে আপডেট কি হলো সংক্ষেপে। যেমন প্রত্যাশিত তেমনই হলো। 26,000, ওই আর কি 25,752, যাহা 52 তাহাই 53। এই যে ছাঁটাই, তথাকথিত ছাঁটাই, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই প্রেক্ষিতে আজকে আমরা কি দেখলাম, কি ঘটনা ঘটল শিক্ষামন্ত্রীর সঙ্গে, মাননীয় ব্রাত্য বসুর সঙ্গে, এবং এসএসসি চেয়ারম্যানই বা কী বললেন। এই 3 ঘন্টার দীর্ঘ ম্যারাথন বৈঠকের চাকুরি হারাদের সঙ্গে, কোট আনকোট চাকুরি হারাদের সঙ্গে যে বৈঠক হলো, তা থেকে কি বেরিয়ে এলো, প্রথম ভাগে এই আলোচনা রাখব। পরবর্তী ভাগে কি আলোচনা রাখব? হ্যাঁ, দেখুন, শিরোনামেই বলে দিয়েছে। বাম আমলে যে নিয়োগ, আগে হ্যাঁ চিরকুট নিয়োগ, তাতেও মামলা দায়ের করা হলো, হাইকোর্টে মামলা দায়ের করা হলো। আমি বহু আগেই বলেছি, যারা আমার নিয়মিত পাঠক সহযোদ্ধা, আমার প্রথম ইউটিউব তো উড়িয়ে দিয়েছিল ওরা, যাই হোক, তো দ্বিতীয় ইউটিউব চ্যানেলেও তারা অনেকেই আছেন, তারা জানেন। তো চিরকুটটা আর কি, মাটি বনাম চিরকুট, এ নিয়ে আমি বহু আগেই বলেছিলাম। দেখা যাক সেই মামলাতে কি বলা হচ্ছে, এবং আদালত সেই মামলাটিকে কতটা গুরুত্ব দেয় বা দেবে কি না। তাহলে তো প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যাবে। কিন্তু ওই যে রাজায় রাজা যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, কে না জানে। যাই হোক, এবং আরও একটি পার্টে শেষ অংশে আলোচনা করব যে নতুন করে পরীক্ষার একটা এসএসসি, মানে এই পুরনো বিজ্ঞপ্তি অনুসারেই হবে না নতুন বিজ্ঞপ্তি অনুসারে হবে, এই নিয়ে জ্ঞানীগুণী বিজ্ঞজনেরা, চাকুরি প্রার্থীরা, শিক্ষক মহাশয়েরা বেশ রকম আলাপ আলোচনা, কোন্দল হিন্দোলে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে যে এসএসসিতে আবার যদি পরীক্ষা হয়, তাহলে বর্তমানে যারা চাকরি করছেন আর কি, যোগ্য ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কি কি করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। এটা কী রকমের একটা চাঁদ না ফাঁদ? চাঁদ হলে কীরকম চাঁদ, আর ফাঁদ হলে কীরকম ফাঁদ, আসছি আলোচনায়। প্রথমে দেখে নিই যে, হ্যাঁ, আজকে কলেজ স্ট্রিটে দুজন এসেছিলেন, আরও আমাদের কিছু সহযোদ্ধাও এসেছেন, আড্ডা হলো ছোটোখাটো। শিক্ষক, তারা এই 26,000 প্যানেলের মধ্যে আছেন, মানে এই যে সংখ্যাটা আমি শর্টে বলছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো তাদের সাথে। তো সেই সময়েও আমি এই চিরকুটের বিষয়টা বলেছিলাম। এই তো বহু আগেই আমি বলেছি, এটা খেলা রেডি করা আছে। তো দেখলাম, হ্যাঁ, বলতে বলতেই, তখনও আমি খবরটা জানতাম না, পরে আমি সার্চ করে পেয়ে গেলাম। আর পেয়ে গেলাম মানে গরমা গরম আপনাদের সামনে উপস্থিত করার জন্য হাজির হয়ে গেলাম। প্রথমে দেখা যাক, এই 13 জন চাকুরি হারার প্রার্থী আর কি, মানে প্রতিনিধি হিসেবে যারা দেখা করেছিলেন 3 ঘন্টার ম্যারাথন বৈঠক, সেখানে তারা বলছেন তাদের দাবি দেওয়া আংশিকভাবে পূর্ণ করা হয়েছে, মানে পূর্ণ হয়েছে। কীরকম দাবি দেওয়া? ওই যে যোগ্য অযোগ্যের আলাদা করে, ওই যে আমি বহু আগেই বলেছিলাম, ডিভাইড অ্যান্ড রুলের খেলা, যেটা প্রত্যাশিত এটাই হবে। এটা আমি আমার যেটা উপলব্ধি সেটা আপনাদেরকে বলি, সেটা মানেই তো সেটা কার্যকর হবে না। স্বাভাবিকভাবেই প্রভুরা যা চাইছেন, এবং আমাদের শিক্ষক মহাশয়দের মগজ মস্তিষ্ক যেভাবে চালিত হচ্ছে, কাজটা সেভাবেই হবে এবং ওরা সফল হবে। তো যাই হোক, তো যোগ্য অযোগ্যের তালিকা 21 তারিখের মধ্যে নাকি প্রকাশ করা হবে, এরকম বলা হয়েছে। 21 তারিখ ডেডলাইন, 21শে এপ্রিল।
এবং এ ব্যাপারে নাকি এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন কাজকর্ম শুরুও হয়ে গেছে ভালো রকম পুরো দমে। মানে যোগ্য অযোগ্য মানে ওই আমি আবার মানে যোগ্য অযোগ্য কি বলবো, মানে আইনসম্মত আইন বহির্ভূত যে তালিকা তা নাকি করে ফেলবে, তার মানে করা যায় আর কি, ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে, করা যায় ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে বলা হয়েছে যে একেবারে সার্টিফাই করে জানাতে হবে যে যোগ্য কারা, তাদের তালিকা প্রকাশ করে, মানে বাকি যোগ্যদের তালিকা প্রকাশ করলেই বাকিরা অযোগ্য, মিটে গেল। মানে অযোগ্যদের কি তালিকা আলাদা করে প্রকাশ করার দরকার আছে? নেই তো। মানে যোগ্যদের তালিকা প্রকাশ করলেই যা ওই তালিকায় যারা থাকবেন না ওই প্যানেলের শিক্ষক অশিক্ষক কর্মচারী নির্বিশেষে তারাই অযোগ্য হয়ে গেলেন। যাই হোক, তাই যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে এবং বলা হয়েছে যে হ্যাঁ 21 তারিখের মধ্যে আমরা করছি, আমরা কাজ শুরু করে দিয়েছি। বাহ, সুন্দর ব্যাপার, বেশ। আর ওএমআর তো রাজ্য সরকারের কাছে নেই, এসএসসির কাছেও নাকি নেই। কার কাছে আছে? সিবিআইয়ের কাছে আছে। কত লক্ষ? 22 লক্ষ। ওই যে গাজিয়াবাদের ওই নাইসার আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল মিরর ইমেজ আর কি, মিরর ইমেজ। তো সেটা নিয়ে নাকি জটিলতা আছে, তাই সেটা প্রকাশ করার ব্যাপারে তারা চেষ্টা করছেন কি করা যায়, তবে সে ব্যাপারেও আশ্বাস মিলেছে। এই মানে সেটাও নাকি বলা হচ্ছে 21 তারিখের মধ্যেই নাকি প্রকাশ করা হবে, টোটাল 22 লক্ষ এরকম বলা হচ্ছে। বেশ ভালো কথা। তবে ওই যে জটিলতা আছে এটাও বলা হয়, তবে কোন ব্যাপারে জটিলতা নেই? ওই যোগ্য অযোগ্যর ব্যাপারটা নিয়ে জটিলতা নেই, ওটা ঠিক 21 তারিখের মধ্যেই প্রকাশ করে দেবে এসএসসি জানিয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে আবার একটা খেলা আছে। কি খেলা বলুন তো? মধ্যশিক্ষা পর্ষদ, তারা আবার একটা কেস আছে তাদের, তো সেইটা 17 তারিখের মধ্যে মোটামুটি একটা নিষ্পত্তি হতে পারে। 17 তারিখই ডেট আছে। কি এই যে যারা চাকরি হারিয়েছেন, কোর্ট আনকোর্ট চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায় ভার্ডিক্টে, তাদের টেম্পোরারি হিসেবে, টেম্পোরারি সার্ভিস হিসেবে মানে কন্টিনিউ করার যে জায়গাটা, সুযোগটা যদি দেওয়া যায়, তাহলে ওই তো পার্মানেন্ট ভ্যাকান্সি আর থাকলো না। মানে সুপ্রিম কোর্টের রায়টাও থাকলো, ওটাও রাখা গেল, মানে ভার্ডিক্টটাও রাখা গেল। আবার ওই টেম্পোরারি যদি করে দেওয়া যায়, তাহলে আবার অনেকে বলছেন যে তাহলে ওই টেম্পোরারি যদি ওটা অর্ডারটা নিয়ে আসা যায়, তাহলে আর 21 তারিখের ওই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার দরকারই পড়লো না আর কি। সবাই টেম্পোরারি বেসিসে চাকরি করে যেতে পারবে। আবার আলোচনায় কি বলা হয়েছে, আইনত বেতনটা কি করা যায়, আইন অনুযায়ী আমরা দেখছি। মানে ওই ব্যাপারেও আইন অনুযায়ী তারা দেখবেন, খবরে সেটাই বলা আছে। মানে আইনের পথে চলবে। তো এবার দেখুন ইন্টারেস্টিং জায়গাটা কি, এই শিক্ষকদের স্থায়ী পদ ব্যাপারটা খুবই আশঙ্কাজনক। কেন বলুন তো? চাকরির মাসের মাইনে তো আছেই, বড় সড়ো মাইনে, হ্যাঁ, মানে মোটামুটিভাবে বলা হয় আর কি। অবশ্যই যারা পান তাদের কাছে তো এটা কখনো বড় মনে হয় না। জনগণ মনে করে শিক্ষকরা ভালো মাইনে পান, তেমনভাবেই প্রচার করা হয় এবং তেমনভাবেই বাস্তবতাকে তুলে আনা হয়। তো তার সঙ্গে কি আছে? পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বাপরে বাপ, সে বিশাল বড় ব্যাপার আর কি। সবার পেনশন কীরকম সেটা সব ক্ষেত্রে সমান না হলেও তো বহু বহু শিক্ষক আছেন। হ্যাঁ, আমাদের রাজ্যের শিক্ষকের সংখ্যা উত্তরপ্রদেশের সঙ্গে পাল্লা দিতে পারে আর কি। তো এত এত শিক্ষক, আবার এআইয়ের জমানা, নতুন বিশ্ব ব্যবস্থার জমানা, এত শিক্ষক, আবার এইসব এত মানে ইকোনমিক একটা বার্ডেন সরকারের পক্ষে, এবং বেসরকারি কর্পোরেট যারা এই শিক্ষার দায়িত্ব নিতে চলেছে তো তাদের কাছেও বার্ডেন। তো টেম্পোরারি করে দিলে একটা সুবিধে আছে, টেম্পোরারি সার্ভিস করে দিয়ে যদি মোটামুটি টেনে নেওয়া যেতে পারে আর কি, যদি সেইভাবে একটা কিছু মর্মে অর্ডার পরে বের করা যায় আবেদন করে যে না এতগুলো মানুষ ছাঁটাই করা যাবে, অমানবিক ব্যাপার হবে, তো স্বাভাবিক, সেটা তো আর্টিকেল 21 রয়েছে। তো এই শিক্ষক মহাশয়দের ভয়, প্যানিক, পাশাপাশি একতা নেই,
ভাগাভাগি হয়ে গেছে, একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছে। তো অতএব এরকম একটা সুযোগকে কাজে লাগিয়ে প্লাস সবাই ধরেই নিয়েছেন আমাদের চাকরিটা চলেই গেছে স্বাভাবিকভাবেই। তো যাই হোক, তারা তাদের ব্যাপার, তারা ধরতেই পারেন, এটাই স্বাভাবিক। কারণ এতে করে তো মানে সুপ্রিম কোর্ট, আইন কানুন বিভিন্ন রকমের একটা মগজ ধোলাই, যেমন বিজ্ঞান দিয়ে করা হয়েছে তেমনই মিডিয়া দিয়ে, আইন দিয়ে, আইনকে দেখিয়ে মগজ ধোলাই করা হয়েছে। তো যাই হোক, তাহলে কী হবে বলুন তো? তাহলে এই টেম্পোরারি ব্যাপারটা যদি চালিয়ে যাওয়া যায় তাহলে দারুণ ব্যাপার হবে। অর্থাৎ টেম্পোরারি মানে বুঝতেই পারছেন, তাহলে পরবর্তীকালে যে রিটায়ারমেন্টের পরে যে ব্যাপক আর্থিক একটা ব্যাপার থাকে সরকারের, সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। তো পার্মানেন্ট ভ্যাকান্সি আর টেম্পোরারি ভ্যাকান্সি বা পোস্টের ক্ষেত্রে ফারাকটা কি আপনাদের নতুন করে বোঝাতে হবে? আবার এটা আপনারা বলতেও পারেন যে স্বাভাবিকভাবেই যারা ওই যে সব রাজনৈতিক দল, এখন শিক্ষক মানে আমি কথাবার্তা বলে যা বুঝতে পারছি কতিপয় বাদ দিয়ে সব কোনো না কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করেন, ধামা ধরে আছেন বা জামা ধরে আছেন বা মামা ধরে আছেন, মানে জামা মামা ধামা ধরে আছেন। তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি, আপনারা গ্রহণ করবেন কি করবেন না আপনাদের বিষয়। তো যাই হোক, তো অনেকে এটাকে ট্যাকটিস হিসেবে দেখছেন, কৌশল, যে না মাননীয়ার তো একটা দায় আছে স্বাভাবিক, সামনে ভোট, তো এইভাবে যদি যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে যোগ্য অযোগ্যদের তথাকথিত মানে ওই আইন বহির্ভূতদের যদি ছাঁটাই করে দেওয়া হয়, তো সেই সংখ্যাটা তো নেহাত কম নয়। আর সামনে ভোট আছে এবং হেরে যাওয়া মানে আদালতের কাছে হেরে যাওয়া, হার স্বীকার করা, সেলফ ডিগনিটি, প্রেস্টিজ, পাশাপাশি ইগো এবং বিপক্ষের বিরোধী দলের কাছে হ্যাটা হওয়া, এগুলো অনেক ফ্যাক্টর, এবং ভোটে প্রভাব পড়া এবং দুর্নীতিটা একেবারে মেনে নেওয়া, এরকম বিষয় চলে আসছে। তালিকা প্রকাশ করা মানেই তো তাই, মানে পুরোটাই মেনে নেওয়া আর কি, মাথা নিচু করে মেনে নেওয়া। হ্যাঁ, এই যে আমরা অযোগ্যের তালিকা মানে বেআইনি নিয়োগের তালিকা দিয়ে দিলাম, মানে আইনি নিয়োগের তালিকা মানে যোগ্যের তালিকা দিয়ে দিলাম, মানে বাকিটা অযোগ্য, তো তাদের কি হবে? তো এগুলো অনেক রকম জটিল একটা সমীকরণ রয়েছে, ইকুয়েশন রয়েছে। তাই তিনি কৌশল হিসেবে এই টেম্পোরারি সার্ভিসের ব্যাপারটা যদি করতে পারেন আর কি কোনোভাবে, তেমনটাই একটা খবর আর কি, আপনারা দেখে নিতে পারেন। এরকমই একটা বিষয় আছে যে করা যেতে পারে আপাতত সামাল দেওয়ার জন্য। তো সেইটা কতদিনের জন্য সামাল দেওয়া হবে, নাকি সেটাই এই টেম্পোরারি ব্যাপারটাই পার্মানেন্ট করে দেওয়া হবে, মানে ওই অনেকটা টেম্পোরারি মানে কি ওই কন্ট্রাক্টসার জবের মতোই হয়ে গেল, চুক্তিভিত্তিক জবের মতোই হয়ে গেল। তো সেক্ষেত্রে তো কোনো রিটায়ারমেন্ট বেনিফিটস থাকে না, থাকে কি? থাকে না। এবং হায়ার অ্যান্ড ফায়ার ব্যাপারটাই থাকে, অর্থাৎ সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ যা চাইবেন শিক্ষকদের কাজকর্মে সবসময় একটা যাকে বলে আর কি ওই প্রাইভেট ফার্ম, কর্পোরেট ফার্মের মতো বসের কথা অনুসারে ওঠা বসা করা, এবং চাপ যেখানে পাঠাতে হবে সেখানে তারা সেখানে যাবেন, যেতে বাধ্য থাকবেন। ওই যে পার্মানেন্ট তো আর নেই রে ভাই, টেম্পোরারি হয়ে গেল, মানে চুক্তি টাইপেরই হয়ে গেল, তাহলে এখন আর কি হবে, উপায় কি? মেনে নিই, এটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, এটা এরকম একটা খেলা যেতে পারে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে স্কুল মার্জারের কথা আমি বহু আগেই বলেছি, অর্থাৎ শিক্ষক নিয়োগ বন্ধ রেখে স্কুল মার্জার করা, অর্থাৎ পুরনো ভিডিওতে দেখতে পাবেন, আমার যারা সহযোদ্ধা পাঠক মানে আগে থেকে আমার চ্যানেলে আছেন তারা জানেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও করেছে। অর্থাৎ শিক্ষক নেই এমন স্কুলগুলোর কমে গেছে, তাদের সঙ্গে ওই এলাকার বেশ কিছু স্কুল মিলে একটা ক্লাস্টার তৈরি করা, এবং সেইখানে শিক্ষকেরা তাদের নিজস্ব স্কুল থেকে গিয়ে সেই বড় কোনো স্কুলে যেখানে ক্লাসরুমটা বেশি আছে, তো সেইখানে এই রকম একটা হাব বা কেন্দ্র বানানো হবে, আশপাশের 10-15টি স্কুল মিলে এরকম একটা মার্জার হাব হতে পারে, এরকমই প্রস্তাব বহু আগেই দেওয়া হয়েছে। আমি দ্বিতীয় খণ্ড, অমৃত সুপুত্রা দ্বিতীয় খণ্ডে জাতীয় শিক্ষানীতির ওপরে 40-45 পাতার বিস্তারিত আলোচনা 2020 সালেই লিখেছিলাম, যা হতে চলেছে তাই এখন ঘটছে। যারা পড়েছেন তারা জানেন বিস্তারিতভাবে যে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কি হতে চলেছে। এগুলো বহু
মানে মানে কি বলবো, আলোচনা বহু আমি আমার ইউটিউবে করেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, শিক্ষকেরা তাঁরা একটা স্কুল থেকে মানে তাঁদের স্কুল থেকে ওই হাবে গিয়ে ক্লাস নেবেন, বিজ্ঞানের ক্লাস, আপাতত বিজ্ঞানের ক্লাসটা নিয়ে ভাবা হচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানটাই এখন জরুরি, তো না হলে তো মুশকিল। তো ওই কলা বিভাগ, তো আমি মানে ওই আর্টিকেলেই বলেছি কলা বিভাগের অবস্থা, কলা বিভাগকে কলা দেখানো বহু আগেই শুরু হয়ে গেছে। তো ওই কলা বিভাগ তো কলা সেবন করবে আর কি। তো সেই প্রবন্ধেই আমি কোন কোন বিষয় স্কুল শিক্ষকতার ক্ষেত্রে বা এই ধরনের একাডেমির ক্ষেত্রে একেবারেই ব্রাত্য হয়ে যাবে সেসব বিষয়েরও উল্লেখ সেখানে করেছে। তো যাই হোক, এখানে আলোচনা দীর্ঘ করব না। তাহলে সেখানে গিয়ে শিক্ষকেরা ঘুরে ফিরে ক্লাস নেবেন, নিজে স্কুলে ক্লাস নেবেন, নিয়ে আবার সেই হাবে দৌড়বেন। এখন তারা কিভাবে দৌড়বেন, কত দূরে দৌড়বেন, না তারা হাবেই মানে বসে থাকবেন, সেটা কর্তৃপক্ষ ঠিক করবেন, সেটা তো আমার জানার কথা নয়। তবে এরকম প্রস্তাব আছে এবং আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এবার যদি আপনি বলেন যে আমি যাব না, আমি আমার স্কুল ছাড়া এখন ওইসব দূরে 1 কিলোমিটার দূরে আমি আবার একটা ক্লাস নিয়ে আবার মোটর বাইক করে সাইকেলে করে আবার ঠেঙিয়ে ওইখানে যাব ক্লাস নিতে, বা আমি অতটা আমি অসুস্থ, আমি যেতে পারবো না, আমার এত হাঁটাহাঁটি, আমার হার্টের প্রবলেম, ওই যে করোনা ভৌ নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে আপনারা জানেন, তো যেতে পারবো না, আমি আমার স্কুলেই পড়াবো। ব্যাস, কেন, ওই যে আপনি তো টেম্পোরারি হয়ে গেছেন, আপনার ওপর তো আদালতের রায়ের খাঁড়া ঝুলছে, আপনি যাবেন না মানে বাপ করে যাবেন। না পারলে ছেড়ে দিন, না পারলে ছেড়ে দিন, কত যোগ্য ভালো প্রতিভাবান ছেলে অপেক্ষায় আছে, ভালো ভালো বড় বড় ডিগ্রি নিয়ে, ছেড়ে দিন। এ তো বহু আগে, আপনি ফেসবুকে যান, অনেক যোগ্য প্রতিভাবান যুবক যুবতী তারা বলবেন আমাদের 10,000 টাকা দিন আমরা করছি, আমাদের 15,000 টাকা দিন আমরা করছি, আপনারা ছেড়ে দিন, আপনারা অযোগ্য, আপনারা অপদার্থ। জনগণই তো আছে, আর জনগণ, সাধারণ জনগণই তো সাধারণ জনগণের 1 নম্বর শত্রু। আসল যে কলকাঠি নাড়ে তাদের কি আমরা দেখতে পাই, তাদের কোনো ক্ষতি করতে পারি না, ওরা আমাদের নাচায়, আমরা নাচি। তাই খেলা অনেক বাকি আছে। এবারে আসুন, এই হলো বিষয়। এবার 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন কি হয়। উত্তরটা আপনারা জানেন কি হবে, আমি বহু আগেই বলেছি, আমি আর এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। এবারে আসছি, এই যে সিপিএম আমলে নাকি একটা মামলা, মানে নিয়োগ নিয়ে মামলা হয়েছে, আমি বহু আগেই বলেছিলাম রাজনৈতিক দলগুলো একসঙ্গে সেটিং করে এই কাজগুলো করছে। আপাতভাবে দেখা যাচ্ছে তারা একে অপরের দারুণ বিরোধী, বিষোদ্গার করছে, কিন্তু আসলে তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার বোঝেন না, নতুন প্রোফাইলে এসছেন, তারা কিন্তু এই লাইভগুলো ঠিকঠাক বুঝতে পারবেন না বা ভিডিওগুলো বুঝতে পারবেন না। কিন্তু আমি তো আমার যারা নিয়মিত পাঠক সহযোদ্ধা তাদের কথা ভেবেই ভিডিওগুলো করছি, কারণ তারা ব্যাপারগুলো খুব ভালো বোঝেন, তারা আমার বইপত্র পড়েছেন, পুরনো লাইভগুলো দেখেছেন, তারা ব্যাপারগুলো ভালো করে রিলেট করেন। তো সমস্ত রাজনৈতিক দলকে দিয়েই এই রিসেটটা, যেটাকে বলছে শিক্ষাক্ষেত্রে রিসেট, অর্থাৎ শিক্ষকদের এই বোঝা ঝেড়ে ফেলা, বিভিন্ন রাজ্যে এক এক কায়দায় এটা হবে। কোথাও নিয়োগ বন্ধ রেখে হবে, কোথাও মামলা, আমলা, গামলা এবং অবশেষে হামলাও হবে। হামলা তো অলরেডি পুলিশের কসবাতে আপনারা দেখেছেন। এই সমস্ত কিছু দিয়েই কাজে লাগিয়ে হবে। বিভিন্ন স্কুলে অভিভাবকরা হামলাও চালাচ্ছেন। তো বিভিন্ন রাজ্যেও এক এক করে হবে, দেখতে থাকুন। তো এই যে মামলাটা কারা করলো, কে করলো, শুনে খুব মজা পাবেন, ইন্টারেস্টিং মামলা। এরকম মামলা অভূতপূর্ব বলা হচ্ছে, অভূতপূর্ব। কীরকম, 2006 সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ মামলায় তাঁর স্ত্রীর বিরুদ্ধে, দমদমের এক অধিবাসী, বিবাহ বিচ্ছেদ চলছে তার স্ত্রীর বিরুদ্ধে বা এরকম কিছু চলছে, তো তার স্ত্রীর বিরুদ্ধে স্বামী মামলা এনেছেন। কি অভিযোগে? শুধু স্ত্রী নয়, তার আরও কয়েকজন যাদেরকে তিনি চেনেন তাদের বিরুদ্ধে মামলা এনেছেন, হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।
তো তার আগে তিনি নাকি বিভিন্ন 1918 সাল থেকে 2018 সাল থেকে তিনি নাকি পুলিশের কাছে গেছেন, বিভিন্নভাবে গেছেন, অভিযোগ জানাতে গেছেন এই যে আমার স্ত্রী বেআইনিভাবে চাকরি পেয়েছে। তো এই কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি এমনটাই বলা হচ্ছে। তো এবার তিনি সরাসরি আদালতের শরণাপন্ন হলেন। তো সেখানে কি বলা হচ্ছে, সিপিএমের নাকি 2006 সালের, ও সব আমি বলেছি, ও নতুন করে এগুলো বলার কিছু নেই, এগুলো অনেকে অনেক রকম মন্তব্য করে নিজেদের প্রজ্ঞা জ্ঞান ইত্যাদি ইত্যাদি প্রকাশ করছেন, তো এগুলো বহু আগেই বলা হয়ে গেছে। তো যাই হোক, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2006 সালের, কেন 6 সালের যে অঙ্গনওয়াড়ি যে কর্মী নিয়োগের ব্যাপার ছিল, সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রার্থীরাই আবেদন করতে পারত, তার বেশি যোগ্যতা হলে তাদেরকে নেওয়া যাবে না, এমনটাই বলা হয়েছিল, এমনটাই দাবি করা হয়েছে। আপনারা জানেন, দেখে নিন, তথ্যও তাই বলছে। কিন্তু এই মহিলা, মানে যে ভদ্রলোক যার বিরুদ্ধে, মানে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বা মামলা চলছে, তিনি স্নাতকোত্তর প্রার্থী হওয়া সত্ত্বেও, অর্থাৎ মাস্টার ডিগ্রি হওয়া সত্ত্বেও সেখানে আবেদন করেন, এবং যেহেতু সেইভাবে তার চাকরি হওয়ার কথা নয়, যেহেতু তিনি অনেক উচ্চ ডিগ্রির অধিকারিণী, তাই তিনি নাকি সমসাময়িক এক সিপিএম নেতা, নামও করা হয়েছে, সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দেখা করেন। কারণ এরা, এই মহিলা এবং অন্যান্য যে এখানে যাদের কথা বলা হচ্ছে, মহিলা, আরও মহিলা, তারা সবাই সিপিএমের কর্মী বলে এই মামলাকারী দাবি করেছেন, তারা সিপিএমের কর্মী। তাই সূর্যকান্ত মিশ্রের নাম এখানে আছে খবরে, দেখে নিন, আমি তো আর বানিয়ে টানিয়ে বলছি না, খবরে যা আছে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখা করেন তিনি নাকি উত্তরবঙ্গের আরেক মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, আরএসপির মন্ত্রী, তার সঙ্গে নাকি আবার দেখা করতে বলেন। তারপরে নাকি এই দুজনের অঙ্গুলি হেলনে বা চিরকুট হেলনে এদের চাকরি হয়। কি? হ্যাঁ, ব্যাপারটা তাই, খবরটা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে এবার মাননীয়া বহু আগেই কিন্তু চিরকুটের কথা বলেছিলেন। এরা যখন মাটি 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 করছিল, তখন মাননীয়া পাল্টা চিরকুটের কথা বলেছিলেন। অর্থাৎ সিপিএম বা বামপন্থীরা তাদের দলীয় বহু কর্মীকে নিয়োগ দিয়েছে, যোগ্যতা বড় কথা নয়, মানে দলীয় কর্মী হিসেবে নিয়োগ করেছে। এটা তো অস্বীকার করা যায় না, সেটা তো ঘটেইছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখন এগুলো কেন প্রকাশ পাচ্ছে, এতদিন কেন পায়নি, দরকার পড়েনি তো তাই, কারণ এখন নতুন বিশ্ব ব্যবস্থা। এখন ওর পেছনে লেগে যদি জবাই করতে পারে কিছু শিক্ষাকর্মীকে, তাহলে এর আলটিমেটলি কাদের লাভ? প্রভুদের লাভ। জনগণ বুঝবে, বাবা সিপিএম তৃণমূলের গণ্ডগোল, বাবা বিজেপি তৃণমূলের গণ্ডগোল, কী রকম, কেউ বিজেপি হয়ে যাবে, কেউ তৃণমূল হয়ে যাবে, কেউ আবার সিপিএম হয়ে, বা আমাদের বেলায় আমরা এত সৎ ছিলাম, বুদ্ধদেব বাবু এত সৎ ছিল, জ্যোতিবাবু এত সৎ ছিল, এগুলো আমাদের ফাঁসানো হচ্ছে, এই সব বলে কোন্দল আরও বাড়বে। কিন্তু আলটিমেটলি কী হবে? বলি হবে সেই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষক, সাধারণ শিক্ষাকর্মী, সাধারণ অঙ্গনওয়াড়ি কর্মী। এটাই তো ওরা চায়। উপর মহলে সব ঠিকঠাক, একসঙ্গে চা পান করা, একসঙ্গে কফি খাওয়া, জন্মদিনের শুভেচ্ছা জানানো, হ্যাঁ, শুধু বাইরে মিডিয়াতে বাইট দেওয়া, মানে বিষোদ্গার করা। কোনোদিন দেখেছেন টপ লেভেলে মারামারি করতে? তৃণমূলের টপ নেতার সঙ্গে বিজেপির টপ নেতা গ্র্যান্ড হোটেলে মারামারি করছেন, ব্যাঙ্কুয়েটে বসে মারামারি করছেন, ওসব দেখবেন না। ওগুলো হয় সাধারণ মানুষের মধ্যে, ঠিক আছে? আর যেগুলো টুকটাক এদিক ওদিক হয়, সেগুলো হচ্ছে সাজানো, দেখানো, মানুষকে আরও তাতিয়ে দেওয়া। কারণ শহীদ, একে অপরকে মেরে তথাকথিত শহীদ হয় এই সাধারণ উলুখাগড়ার দল আর কি। যাই হোক, তাহলে এখন প্রশ্ন করুন যে এই যে মামলাটা, যেটা অভূতপূর্ব বলা হচ্ছে, সেই মামলাটি কি শুনানি হবে? আপনার কি মনে হয়? এটা তো একটা ফ্রিভলাস মামলা হতে পারে, মানে চটুল বলবো না, খুব লাইট মামলা, মানে স্ত্রীর
বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ হচ্ছে বলে একটা ঈর্ষা থেকে বা বিদ্বেষ থেকে এতদিন স্বামী কিছু বলেননি, যেহেতু বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাই ব্যক্তিগত একটা বিদ্বেষ চরিতার্থ করবার জন্য স্ত্রীর এই সব ব্যাপার, এতদিন কোনো সমস্যা হয়নি, তিনি বেআইনিভাবে নিয়োগ হওয়া চাকরির স্ত্রীর সঙ্গেই থেকেছেন, হঠাৎ করে এখন তার মনে হয়েছে যে তিনি আইনের সেবা করবেন, তাই তো? হিসেব মতো যদি আপনার মনে হয় তাহলে মানে আপনি বিচারক হিসেবে কি করবেন? যদি আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ বিচারের ভার আপনার ওপরে থাকে তাহলে এটাকে আপনি হয়তো ডিসমিস করে দেবেন বা গুরুত্ব দেবেন না, সেট অ্যাসাইড করে দেবেন। কিন্তু এই সময়ে কি সেটা হবে? আপনার কি মনে হয় মামলাটা শুধু উনি একা একাই করেছেন? কোনো ইন্ধন নেই, কোনো রাজনৈতিক দল বা শাসক দল যে দলই হোক, কোনো ইন্ধন নেই, ওটা এমনি এমনি ঠিক এই সময়ে এতদিন ধরে তিনি পুলিশের কাছে যাচ্ছিলেন, সুরাহা হচ্ছিল না, বেশ ভালো কথা। ঠিক এই আবহে যখন এই প্রায় 26,000 শিক্ষাকর্মীর ছাঁটাই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসে গেল, ঠিক সেই আবহে যখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, দলাদলি, এদিকে আবার হিন্দু মুসলমানও লেগে গেছে, জানেন নিশ্চয়ই, মানে একদম উত্তাল পরিস্থিতি, তো সেই সময় তার মনে হলো মামলাটা সম্প্রতি কালকেই মনে হয় দায়ের করা হয়েছে, দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেব। কেন এটা কি কোইন্সিডেন্স বলে মনে হচ্ছে? ইজ ইট সিম্পলি আ কোইন্সিডেন্স আর প্ল্যান্ড, প্রিমেডিটেটেড? কি মনে হচ্ছে ভাবুন, ভাবনার দায়টা আমার ওপরে, আমি কি আপনাদের ওপরে আমি কিছু বলবো না, ভাবুন। তো এবার ধরুন আদালত মামলাটাকে নিল, নেওয়ার পরে কি হবে? যদি নিয়ে থাকে, গ্রহণ করে থাকে এবং গুরুত্ব সহকারে হিয়ারিংয়ের যদি ব্যাপার থাকে, তাহলে কিন্তু শুধু এই অঙ্গনওয়াড়ি নয়, আরও অনেক 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 কিছুই এবার আস্তে আস্তে মামলা হতে শুরু করবে, তাই তো? অর্থাৎ আমি বহু আগেই বলেছিলাম, সরকারি শিক্ষক হিসেবে যারা মনে করছেন আমি সেফ জোনে আছি, আমি অমুকের সময়ে নিয়োগ হয়েছে আমি সেফ জোনে আছি, সেই ব্যাপারটা ভাবা বন্ধ করুন। ইটস এ ম্যাটার অফ টাইম অনলি। তাই প্রার্থনা করুন যে এই মামলাটা যেটা দায়ের করা হয়েছে সেটা সেট অ্যাসাইড বা ডিসমিস করে দিলে, তাহলে অন্তত যারা এতদিন সেফ জোনে এসে ভাবছিলেন সব মাটিগুলোই বাজে শিক্ষক, মাটিগুলো পড়াতে পারে না, আমরা যারা বাম জমানায় তারাই দারুণ শিক্ষক, এরকম মানসিকতা নিয়ে যারা রাজনৈতিক দল হিসেবে শিক্ষকদেরকে দাগিয়ে দিচ্ছিলেন বা দাগিয়ে দিতে ভালোবাসছিলেন, এবার তাঁরাও কিন্তু ওই একই পাঁকের মধ্যে পড়বেন আর কি, যদি এটাকে টেনে নেওয়া যায়। তো আপনার কি মনে হয় এই মামলার টাইমিংটা? শুধু ব্যাপারটা ইন্টারেস্টিং, এটা ছোট কোনো পোর্টালে কিন্তু ছাপেনি, এখানেও একটা ভাবনার আছে। এটা হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে, এই সময় থেকে শুরু করে বড় বড় তাবর পত্রিকাতে বেশ ভবিস্তারে জায়গা করে নিয়েছে। কেন? তার মানে মিডিয়া, বাজারি মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, ফান্ডেড মিডিয়া, পেড মিডিয়া যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তার মানে কি আদালত কি গুরুত্ব দেবে না? কি দেখা যাক, আপনার কি মনে হয় মন্তব্য করে জানান। এবারে আসছি শেষ অংশে। অনেকে বলছেন যে যোগ্য হলে ভয় কিসের, পরীক্ষায় বসা যাক। বুঝতেই পারেন, আপনি পরীক্ষায় ভয় পাচ্ছেন মানে আপনি যোগ্য নন। যুক্তি আছে তো। এক মহিলা শিক্ষিকাকে দিয়ে বলানো পর্যন্ত হলো, একটা খবর হয়েছে যে আমি যোগ্য, আমার আর পরীক্ষায় বসতে কোনো চিন্তা নেই, আমি পারবো। কি আত্মবিশ্বাস! অনেকে ব্যাভো বলেছেন, অনেকে আবার কেউ গিয়ে টুক করে কমেন্ট করে আসছেন, ওরম মনে হয় আসলে উনি অযোগ্য, উনি আউট হয়ে যাবেন, তাই এসব বলছেন। কি খেলা, দারুণ আর কি। তো আসুন এবারে, যদি সত্যি পরীক্ষা হয়, ধরে নেওয়া যাক কীভাবে পরীক্ষাটা হবে। পুরনো বিজ্ঞপ্তিতে 2016 বিজ্ঞপ্তি যেমন ছিল সেটাই করেই, কীরকম? আবার কেউ বলছেন যে না, নতুন করে ফ্রেশ নোটিফিকেশন আনা হোক। বেশ, এটা আইনি জটিলতার সুযোগ কিন্তু সেখানেও তৈরি হয়ে যাবে আগামীতে, তৈরি থাকুন। আচ্ছা বেশ, ধরে নেওয়া হলো আমি পুরনোই হোক বা নতুনই হোক,
বিজ্ঞপ্তি ওই ধরে নিলাম সেটাই একটা পরীক্ষা হলো 2016 সালের বিজ্ঞপ্তি। অনেকে বলছেন শুধু কোনো সমস্যা নেই ওটাতে, কেউ কেউ বলছেন ইন্টারভিউয়ের দরকার নেই, ইন্টারভিউ থাকলেই ঝামেলা, ওখানেই এদিক ওদিক হয়ে যায়, ইন্টারভিউয়ের দরকার নেই, শুধু যারা যোগ্য প্রার্থী মানে এবারে যারা বিবেচিত হচ্ছেন এই 26,000ই প্যানেল থেকে, তো তাদেরকে সেখানে বয়সের ছাড় সহ অভিজ্ঞতার জন্য 5 নম্বর বাড়তি দেওয়া হোক, মানে এরগুলো প্রস্তাব এসেছে, বিভিন্ন লোক প্রস্তাব দিচ্ছে, দেওয়া হোক বেশ। আর বাকি যেমন সাবজেক্টের বিষয়ে নাম্বার একাডেমিক স্কোর এইগুলো যেমন ছিল তেমনই থাক, বেশ। পরীক্ষা সেটা নতুন বিজ্ঞপ্তি হোক পুরনো বিজ্ঞপ্তি হোক, এরকমভাবে কোনো একটা পরীক্ষা হলো। আপনারা যারা এসএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করছেন, যারা এই প্যানেলে নেই অথচ বঞ্চিত মনে করছেন, 22 লক্ষের মধ্যে আছেন কিন্তু চাকরিটা হয়নি, বা আরও নতুন অনেকেই তো এর মধ্যে বিএড করে বেরিয়েছেন, মাস্টার ডিগ্রি করেছেন, তো তারাও স্বপ্ন দেখছেন শিক্ষক হব। মানে এই স্বপ্ন দেখাগুলো খুব ভালো লাগে আমার, জানেন তো, মানে মানুষ যে কত মানে ভালোবাসে। এই যেমন ধরুন আমরা ছোটোবেলা থেকে দেখছিলাম যে অনেকেই বলেন, মেধাবী ছাত্রছাত্রীরা বলেন আমি ডাক্তার হব, আমার ইচ্ছে, আমার স্বপ্ন আমি ডাক্তার হব। কেন? শুনতে ভাল লাগে, কীরকম? মানুষের সেবা করব, আর্তের সেবা করব, ভালো লাগে, আমি মানুষের জন্য সেবা করব। ওই উত্তম কুমারের একটা সিনেমা দেখেছিলাম অগ্নিশ্বর আর কি, উনিও তো একজন চিকিৎসক ছিলেন। তো বাস্তবে চিকিৎসকেরা কার সেবা করেন সেটা আমরা জানি, দু একজন ব্যতিক্রম আলাদা কথা, আমরা সেটা জানি। ফার্মা কোম্পানির সেবা করেন সেটা আমরা দেখছি। কিন্তু ওই যে আমি ডাক্তার হতে চাই, মানুষের সেবা করতে চাই, রোগীর সেবা, ওটা বলতে হয়। ঠিক তেমনই শিক্ষকতার ক্ষেত্রেও একটা সময় ছিল শিক্ষকদের বললেও কেউ যেত না, দূর মাইনে নেই, কিছু নেই, টিচার হবে দূর, এরকম বহু ঘটনা আমি জানি। তাহলে তখন এত কম মাইনে ছিল, যারা একমাত্র পড়াতে ভালোবাসতেন বা অথবা অত্যন্ত দরিদ্র বা উপায় নেই এরকমভাবেই দেখুন না কেন, আমার তো মনে হয় না সেই অত্যন্ত দরিদ্র মানুষ সেখানে পড়ানোর জন্য যেতেন। একটা উল্লেখযোগ্য অংশ যারা পড়াতে ভালোবাসতেন তারাই যেতেন সেই পেশাতে। মানে কোনো মাইনে টাইনি কিছুই ছিল না, ভালো ঠিকঠাক মাইনেও হতো না, আপনারা তো জানেন। তো সেই সময়ও তো আমরা সেই সব শিক্ষকদের অধীনে আমরা অনেকেই পড়েছি, আমাদের যাদের বা আমার চাইতেও অনেক সিনিয়র আছেন, তো তারা কেমন পড়াতেন না পড়াতেন সেটা তাঁরাই বলতে পারবেন। তো আমার অভিজ্ঞতা কিন্তু মন্দ নয় আর কি। আগে হ্যাঁ, আমরা ভালো শিক্ষককে, সম্মানীয় শিক্ষককে পেয়েছিলাম আর কি। তো যাই হোক, তখন কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন, তখন কি বলতেন, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু যেই মাত্র মাইনেটা বেড়ে গেল, আরে বাপ রে বাপ, তখন কি শুরু হয়ে গেল? মার্জনা করবেন, ব্যতিক্রম সব সময় সব পেশাতেই আছে, কিন্তু কি হলো, শিক্ষক হওয়ার স্বপ্ন শুরু হলো। আমি শিক্ষক হতে চাই। কেন? ওই একই রকম সংলাপ, শিক্ষা ছড়াতে চাই, শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই অজ্ঞানদের মাঝে, মেধাবীদের মাঝে, সবার মাঝে আমি শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, আমি শিক্ষক হতে চাই, আমার স্বপ্ন আমি শিক্ষক হব। ওসব ইন্টারভিউতে বলতে হয়, জানেন তো, বলতে হয়, আমি আশপাশে বলতে হয়, কিন্তু কার সেবা তিনি করবেন সেটা আমরা জানি, ব্যতিক্রম কিছু বাদ দিয়ে সেটা তো আমরা জানি। ব্যাংক জানে, ব্যাংকে তো কত কোটি টাকা লোন আছে এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের। এবং এক্ষেত্রে যে আমি আলোচনা করছিলাম, এটা নিয়ে পরে আলোচনা করব, তো ব্যাপারটা এত সোজা নয় যে পত্রপাঠ সবাইকে ছাঁটাই করে দিল, তাহলে তো আবার ওই সেক্টরটা বিপদে পড়ে যাবে। তারা আবার দরবার করে কী যে করেন আমাদের, এত শো কোটি টাকা, মানে 1 লক্ষ করেও যদি লোন হয়, 26,000 ইন্টু 1 লক্ষ, মানে বুঝতে পারছেন তো কত কোটি হচ্ছে। আর 1 লক্ষ লোন তো নয়, গড়ে অনেকেরই 5 লক্ষ 10 লক্ষ লোন হবে। তাহলে এবার এই যদি সবাইকে বসিয়ে দেয়, তাহলে এবার ভাবুন, আহারে ব্যাংক, সরকারি ব্যাংক সবই তো লোন টোন করেছেন, 90% সরকারি ব্যাংক থেকেই করেছেন। তারা এবার বলবে আমরা কি করব, আমাদের ব্যাংকগুলো তো এখন লাটে উঠবে, আমাদের চাকরি বাকরিও তো এখন লাটে উঠবে, এমনিতেই তো ব্যাংকগুলো লসে চলছে, কিছু একটা করেন ধর্মাবতার, কিছু একটা করেন। হ্যাঁ, অনেক খেলা আছে, দেখতে থাকুন। তো যাই হোক,
তো এবার পরীক্ষা হলো, একদম বয়সের ছাড় ফাড় মেয়ে টিয়ে, হ্যাঁ, সার্ভিস কন্টিনিউটি রেখে, মানে যারা যোগ্য, ততদিনে এটা চললো, ওই যে টেম্পোরারি সার্ভিস ব্যাপারটা চললো ততদিনে, যতদিন না পর্যন্ত নিয়োগ হচ্ছে আর কি। 2 মাসের মধ্যে নাকি করে ফেলা যায়, অনেকে বলছেন 2 মাসের মধ্যেই করে ফেলা যায়। এত ইচ্ছে করলে কেন করে ফেলা যায় না? অবশ্যই চাই, একমত আমি, ইচ্ছে থাকলে সবই হয়, 2 মাসের মধ্যেও করে ফেলা যায়। কিন্তু বেশ, এবার হলো, পরীক্ষা হলো, দারুণ পরীক্ষা হলো। 22 লক্ষর জায়গায় এবার আমার তো মনে হয় 40 লক্ষ পরীক্ষায় বসবে, আরও বেশি বসবে, বসলো। এবার 40 লক্ষ 50 লক্ষ পরীক্ষায় বসবে, আমি একেবারে নিশ্চিন্ত, বসবে। তারপরে কি হবে? বুঝতে সব ওএমআর সব কিছু এবার ঠিকঠাক করে টেকভাল হবে, যাতে করে গণ্ডগোল না হয়। তো আগের বারের ওএমআর কেন 2026-এর পাওয়া যাচ্ছে না? কারা পুড়িয়েছে, কেন পুড়িয়ে দিল? তাদের বিরুদ্ধে কোনো তদন্ত নেই, কিছু নেই, ও কিছু হবে না। তো আসল জায়গায় তো সব কিছু ঠিকঠাক আছে, কিচ্ছু পড়ায়নি, সব আছে, লিঙ্ক চাইবেন না। এগুলো তো উপলব্ধি। এত বড় একটা ঘটনা, ওএমআর চলে গেল, তো কেউ কাউকে অ্যাকাউন্টেবল পাবেন না, অ্যাকাউন্টেবিলিটির নেই কেউ, এটা আধিকারিকদের ব্যাপার, তাদের ধরা হবে না। ওএমআর গেল কোথায় সে বিষয়ে কেউ উচ্চবাচ্য করছে না, কেউ দাবিও রাখছে না। সবই তো হাইজ্যাক্ট, সবই তো ম্যানিপুলেটেড। বেশ, এবার পরীক্ষা হয়ে গেল, দেখবেন তারপর কী হবে? রেজাল্টই বেরোচ্ছে না, চাতকের মতো বসে আছেন, কবে রেজাল্টটা বেরোবে? এই যে এসএসসিটা হলো, রেজাল্টই বেরোচ্ছে না। তারপরে 3-4 মাস অপেক্ষা করার পরে 6 মাসও হতে পারে, হঠাৎ করে শুনলেন মামলা হয়েছে। ওই যে আমলা, গামলা, মামলা, সামলা, এসব রেডি আছে। টেটের পরীক্ষার মধ্যে কতগুলো হয়েছে, নিয়োগ হয়েছে, রেজাল্ট বেরিয়েছে? 2022-এ একটা টেট হয়েছে আমি যতদূর জানি, রেজাল্ট বেরিয়েছে? বেরোয়নি। সেগুলো বেরোলে আবার নিয়োগ আছে, কত টাকার ধাক্কা বলুন দেখি। মজার কথা কি, শিক্ষক মহাশয়রা যারা এসব বোঝ দিচ্ছেন, আবার এসএসসি এই করে করা হোক, তারা এই নতুন বিশ্ব ব্যবস্থায় খেলাটা জানেনই না, তারা ভাবতেই পারেন না, সেই জায়গায় তারা জানেনি। তারা বুঝবেন কি করে আমার ভিডিও, আমার বক্তব্য? আমার সহযোদ্ধা পাঠকেরা যারা আমার সঙ্গে আগে থেকে যুক্ত আছেন, তারা অনেক এগিয়ে ভাবতে পারেন। আমার সঙ্গে বহু শিক্ষকের যোগাযোগ আছে, তারা আগে থেকেই আমার সঙ্গে পরিচিত, করোনা প্যান্ডেমিকের আগে থেকে, বা ওই সময় থেকে, বা পরে এলেও তারা ব্যাপারগুলো ধরতে পেরেছেন। তাহলে এবার বলুন, শুধু তাই নয়, গত বছর মে মাসে 15,000 নাকি পুলিশ নেবে, তার জন্য আবেদনপত্র নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পুলিশ, পরীক্ষাই হলো না। আমার পরিচিত অনেকেই সেই আবেদনপত্র পূরণ করে বসে আছে, কবে পরীক্ষা হবে, পুলিশের পরীক্ষাটা কবে হবে। কেন হলো না? ওই যে ওবিসি কেস চলছে, তো ওবিসি কেস নিষ্পত্তি না হলে কি করে পরীক্ষা হবে? সব আটকে আছে। আচ্ছা, এবারে বলুন দেখি, এই যে বিজ্ঞপ্তিটা বেরোবে, আমি জাস্ট কৌতূহলে জানতে চাইছি, কিছুই নয় আর কি। পরীক্ষা দেবেন আপনারা, ফ্রেশ ক্যান্ডিডেট, মানে ফ্রেশরাও দেবে, যোগ্যরাও দেবে, তা সেখানে কি ওবিসি থাকবে? মানে এসসি এসটি থাকবে? এসসি এসটি নিয়ে তো সমস্যা নেই, তাই তো? ওবিসি মামলা চলছে, তো ওবিসি কি থাকবে? কি সমস্যা বলুন দেখি, হ্যাঁ, সমস্যা। এইবার ধরুন, এইখানে এই যে নিয়োগটা হলো, মানে এই যে পরীক্ষাটা যেটা হবে, মানে ফ্রেশ পরীক্ষা এসএসসির, অনেকে অপেক্ষা করে আছেন, স্বাভাবিক। চাকরি বাকরির তো দরকার, কোনো কিছু নেই, ব্যবসা বাণিজ্যের অবস্থা, সিচুয়েশন নেই, ক্যাপিটাল নেই, কিছু নেই, ধম্ম আছে, অবশ্যই ধম্মবাজি চলছে। সেটাই তো সুযোগ মানুষকে একটা কৃত্রিম আসল বিষয়কে আড়াল করার জন্য। এটা ব্যবহার বহু যুগ ধরেই চলছে, এখন একটু বেশি করে হয়। মিডিয়াটা এসে গেছে তো হাতে, মুঠোতেই ফোন, ইন্টারনেট,
মগজ ধোলাইটা সুবিধা হয়। তো যাই হোক, এবার ধরুন এসএসসি বিজ্ঞপ্তিটা হলো, পরীক্ষা দিলেন, তো সেখানে কি ওবিসি কোটা থাকবে? আর যদি থাকে, আগের বিজ্ঞপ্তিতে নিশ্চয়ই ছিল। পুরনো বিজ্ঞপ্তি অনুসারে যদি হয়ে থাকে, সেখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি এগুলো ছিল কি? আমি কিন্তু কিছু জানি না। অনেকে মন্তব্য করেন তো আপনার তো কোনো সেন্সই নেই। আমার ধরুন কোনো সেন্সই নেই, আর সেন্স নেই বলেই আমি জিজ্ঞাসা করছি ছিল কি, মানে থাকে তো নাকি, কে জানে বাবা ছিল কি না, এসসি এসটি ওবিসি ইত্যাদি ইত্যাদি। এবার ধরুন থাকলো, আমার কিন্তু সেন্স নেই, আমি এমনি বলছি। ওবিসি তখনও সেই বেসিসেই পরীক্ষা হলো, তখন তো ওবিসি মামলাটা হয়নি। হয়েছে কি? হয়নি, ওটা তো পরে হয়েছে। এবার ধরুন নিয়োগ টিয়োগের প্রক্রিয়া যখন শুরু হলো, হবে, রেজাল্ট বেরোলো, তখন দেখা গেল এসসি এরকম, এসটি এরকম, ওবিসি এরকম, সঙ্গে সঙ্গে যদি কেউ মামলা করে দেয়, হ্যাঁ ওবিসি মামলা তো এখনও চলছে, আপনি এখানে কী করে ওবিসির ভিত্তিতে কি করে আপনি আগেকার সেই পুরনো বিজ্ঞপ্তি অনুসারে আপনি এভাবে নিয়োগ করছেন? এটা তো বেআইনি। ব্যাস রে, কী সমস্যা! আমি কিন্তু কিছু বুঝি না, আমি আগেই বলছি। মানে হতে পারে কি না, মানে তো আমার জ্ঞানগম্যি তো অত্যন্ত কম। মানে এরকম সিচুয়েশন হতে পারে কি না, অনেক আইনজ্ঞ রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে, নতুন জয়েন করেছেন, তাদেরকে বলছি আর কি, এরকম হতে পারে কি না। যদি না হয় তো খুব ভালো, সবাই দারুণভাবে আসবেন, একদম ফ্রেশ হয়ে আসবেন এবং প্রত্যেকেরই নিয়োগ হবে। গোলাপ ফুলের ওপর দিয়ে হেঁটে আপনারা স্কুলে যাবেন। কোন স্কুলে যাবেন? ততদিন কটা স্কুল থাকবে অবশিষ্ট? যারা স্বচ্ছ নিয়োগের কথা বলছেন, যারা বলছেন যে এবার স্বচ্ছ যোগ্য মেধাবী শিক্ষক আসবেন, পড়াবেন, শিক্ষার উন্নতি হবে, আসলে ব্যাপারটা কি তাই? নিজেদের প্রশ্ন করে দেখুন দেখি, যারা শিক্ষকতার পরীক্ষা দেওয়ার জন্য মুখিয়ে আছেন, ব্যতিক্রম বাদ দিয়ে তারা সত্যি শিক্ষার আলো ছড়ানোর জন্য মুখিয়ে আছেন? না, আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে। অর্থনীতি, একটা চাকরি চাই, একটা চাকরি চাই, একটা কিছু চাই, এটাই কারণ। এটাই তো অসহায়তা। এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষার আলো, স্বচ্ছ নিয়োগ, আমি দারুণ স্বচ্ছ শিক্ষক, এই মানসিকতা কি কাজ করছে? কেউ কেউ ব্যতিক্রম হয়তো আছেন। তো এবার দেখুন, তাই যদি হয়ে থাকে, ওর যদি সত্যিই এরকম 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী নতুন করে নিয়োগ করার ইচ্ছে থাকে, তাহলে স্কুলগুলো কেন তুলে দিচ্ছে? তাহলে মার্জার কেন করছে? খবরটা দেখে নেবেন। স্কুল মার্জার কেন হচ্ছে? যাতে করে শিক্ষক না লাগে। নিজেকে জিজ্ঞাসা করুন, শিক্ষকের যদি নিয়োগের সুযোগ থাকতো, ওরা যদি নিয়োগ করতে চাইতো, তাহলে এত স্কুলগুলোকে এলাকা ভিত্তিক মার্জার করছে কেন? ওরা ব্যয়ভার কমাতে চাইছে, ওরা কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক শিক্ষক চাইছে, যখন তখন ছাড়ানো যাবে, অনেক কাজ করিয়ে নেওয়া যাবে। ওরা টেম্পোরারি সার্ভিসের শিক্ষক চাইছে, হায়ার অ্যান্ড ফায়ারের শিক্ষক চাইছে, যাতে করে রিটায়ারমেন্ট বেনিফিটের ব্যাপারগুলো যত সম্ভব এড়ানো যায়। এটাই বাস্তব। তাই আপনি বাস্তবে কতটা যোগ্য, যারা এখনও পরীক্ষা দেননি, কতটা অযোগ্য সেই বিষয়ে আমি যাচ্ছি না। বিষয়টা হচ্ছে শাসক শ্রেণী, যারা কর্পোরেট হাউস, যারা রাজনৈতিক দলকে কন্ট্রোল করে, যারা ইলেকটোরাল বন্ডে টাকা দেয়, যারা ঘুর পথে সোজা পথেও টাকা দেয়, তারা এই টোটাল সিস্টেমটা কন্ট্রোল করছে। শিক্ষার বেসরকারীকরণ তাদের মাধ্যমেই হবে, যেমন রেলের বেসরকারীকরণ, বন্দে ভারত কোচ তৈরি থেকে শুরু করে সব ওদের স্বার্থেই হচ্ছে। যেমন করে পানীয় জলের পাইপলাইন বসছে, গ্রামে গঞ্জে জল থাকা সত্ত্বেও টিউবওয়েলকে তুলে দেওয়া হবে আগামীতে, বহুবার বলেছি, যাতে করে জল বিক্রি করে ওরা পয়সা কামায়। যেমন করে স্মার্ট মিটার এই সুযোগে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আপনাকে অনেক বেশি ট্যারিফ দিয়ে বিদ্যুৎটা ভরতে হয়, প্রিপেড সিস্টেমে অসহায়ভাবে আপনাকে ওরা বলি দিতে পারে। সেটাও ব্যক্তি মালিকদের, আদানি আম্বানিদের সৌজন্যেই হচ্ছে। তো শিক্ষাটাও ওদের হাতে যাবে, তাই তো? আর তাই ওরা ওই যে
জায়গা জমি প্রমোটারের হাতে তুলে দেওয়ার আগে ভাড়াটিয়াকে তুলে দিতে হয় বা ভাড়াটিয়াকে দুর্বল করে দিতে হয়, যাতে ভাড়াটিয়া মালিকের সাথে গণ্ডগোল করতে না পারে। শিরদাঁড়াটা ভেঙে দিতে হয়, প্রতিবাদ দুমড়ে দিতে হয়। আর তাই এই যে সব ভয় টয় দেখিয়ে আন্দোলন গেছে, এবার এই মানসিক ভয় দেখিয়ে সবসময় শিক্ষকদের ভয়ে ভয়ে রাখা, জুবুথুবু করে রাখা, তাই তো। তো এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বুঝতে হবে যে আপনার একটা চাকরির দরকার আছে, একটা স্থায়ী চাকরি সবাই তো চায়, একটা নিশ্চয়তা, সিকিউরিটি, স্ত্রী পুত্র পরিবার নিয়ে বেঁচে থাকার স্বপ্ন, গৃহকোণ, সুখী গৃহকোণ, তাই তো সবাই তো চায়। কিন্তু ওরা কি চায়? ওরা কি চায় আপনি একটা স্থায়ী চাকরি নিয়ে বেঁচে থাকবেন, একটা এমপ্লয়মেন্ট নিয়ে বেঁচে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন? না, ওরা চায় আপনি সবসময় ভয়ে ভয়ে থাকবেন, যাতে আপনাকে সবচেয়ে কম সস্তা শ্রমিক হিসেবে সবচেয়ে কম টাকা দিয়ে, কম মাইনে দিয়ে 1000 গুণ কাজ করিয়ে নেওয়া যায়। সেটা স্থায়ী হয়ে গেলে, সিকিওর জব হয়ে গেলে আপনি প্রতিবাদ করবেন, আপনি ওদের কথায় নাচবেন না। ওরা যেখানে পাঠাতে চায় আপনি সেখানে যাবেন না, আপনি না বলে দেবেন। তাই ওরা ওদের সুবিধে মতো এখন আদালতকে ব্যবহার করবে, পরীক্ষাকে ব্যবহার করবে, মামলাকে ব্যবহার করবে, করতেই থাকবে। তাই আবার বলছি, মনে জোর রাখুন, এখনও অনেক কিছু দেখার আছে। আপনার বাবা ঠাকুরদারা, বা ঠাকুরদা না বললেও বাবা কাকারা, ঠাকুরদাও বলা যাবে অবশ্যই, তারা সরকারি চাকরি মানে যে একটা নিরাপত্তার বলয়ে ছিলেন, একটা সিকিউরিটির মধ্যে বাস করেছেন। একসময় মাইনে কম ছিল, তবুও সেই বাজার মূল্য মধ্যে তারা মোটামুটিভাবে একটা মডেস্ট জীবনযাপন করেছেন। কিন্তু এই নতুন বিশ্ব ব্যবস্থায় এই শিক্ষা, যেটা শিক্ষা আপনার অর্জন করে এসেছেন, যে ডিগ্রি অর্জন করে এসেছেন, এবং যে শিক্ষার এখন দরকার বলে মালিক শ্রেণী মনে করছে, সেটা বর্তমান শিক্ষা ব্যবস্থা ভেঙেই করতে হবে। আপনার দাম ওদের কাছে নেই, যতটুকু দাম আছে ওইটুকুই। এত বেশি করে সুবিধে দিয়ে, বেনিফিট দিয়ে আপনাকে ওরা রাখবে না। আর তাই ওরা রাজনৈতিক দলকে দিয়ে কাজে লাগিয়ে আপনাদের বিভ্রান্ত করে আপনাদের ভাবাচ্ছে সব কিছুর জন্য তৃণমূল দায়ী, আবার এ বলছে সব কিছুর জন্য বিকাশ দায়ী, সব কিছুর মূলে সিপিএম। এসব বলান, এসব মিডিয়া বলছে, আর আপনারা সেটাই ভাবছেন। আসল টার্গেট হলো সাধারণ মানুষ। এত লোক ওদের লাগবে না। এআই এসে গেছে, রোবোটিক্স এসে গেছে, শিক্ষার ডেফিনেশন বদলে গেছে, চাহিদা বদলে গেছে। ওরা সেই লক্ষ্যে রিসেটকে নিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, অনেকে ইউটিউবে এসে ব্যক্তিগত আক্রমণ করছেন বিভিন্নভাবে। আমার এত কমেন্ট সব পড়ে উঠতে পারিনি, তবে আজকে কিছু পড়ছিলাম। তাদেরকে বলি, দেখুন, আমার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ করা নেই। প্রথম চ্যানেলটিও মনিটাইজ করা ছিল না, সেখানে 3000-এরও ওপর, প্রায় 3500-এর কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, এবং সেটাও মনিটাইজ করার প্রস্তাব ছিল, কিন্তু আমি গ্রহণ করিনি। কারণ মনিটাইজ করলে কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হয়, সত্যি কথা বলতে অসুবিধে হয়। আমি তার পিছনে দৌড়ই না, কারণ সে সময় ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি, লকডাউনের বিরুদ্ধে সরব হয়েছিলাম, এবং তখন যা যা বলেছিলাম পরবর্তীতে সব মিলে গেছে। যারা আমার পুরনো পাঠক সহযোদ্ধা তারা জানেন। তো একই রকমভাবে এই চ্যানেলটিতেও কিন্তু আমি কখনোই মনিটাইজ করব না। যারা মনে করছেন যে তারা ভিউ দেখে আমাকে কৃতার্থ করছেন, বেশি বেশি দেখে আমার ভিউ বাড়ছে, কমেন্ট বাড়ছে, হ্যাঁ, তাই আমি কিছু বলবো না, ভুল ভাবছেন। ব্যক্তিগত আক্রমণ দেখলেই আমি সঙ্গে সঙ্গে আপনাকে হাইড ফ্রম চ্যানেল করে দেবো, আপনি আমার চ্যানেলটাই দেখতে পাবেন না। তাতে আমার ভিউ কমুক বাড়ুক কিচ্ছু যায় আসে না, ডাজন্ট ম্যাটার টু মি। আমি সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য, উপার্জনের জন্য ফেসবুকেও আসেনি, ইউটিউবেও আসেনি। যারা আমার সত্যিকারের পাঠক সহযোদ্ধা, তারা আমার বই সংগ্রহ করেন, তারা সমৃদ্ধ হন, তারা আমার এই লড়াই, আমার এই চেতনা বিস্তারের পাশে থাকেন। এই পর্যন্তই। তাই নির্দ্বিধায় মন্তব্য করুন, প্রশ্ন করুন, তর্ক করুন, নিজস্ব উইজডমের পরিচয় দিন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো যুক্তিতর্কের ধার না ধরে ধারের কাছে না গিয়ে ব্যক্তিগত আক্রমণ করবেন,
বিভিন্ন রকমভাবে করবেন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন কোনটা ব্যক্তিগত আক্রমণ। তাদেরকে আমি পত্রপাঠ হাইড ফ্রম চ্যানেল করে দেবো। আমার ভিউ নিয়ে আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার ফর মাই ভিউজ, দ্য ভিউজ অফ মাই চ্যানেলস, করি না। আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর আমি আগেই বলেছি, আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যদি প্রশ্ন থাকে, যোগাযোগ করতে ইচ্ছে করে কোনো কারণে, অবশ্যই করবেন। সরাসরি ফোন করলে আমাকে পাবেন না, আগে সেখানে মেসেজ করে নিন। অনেকেই দেখলাম ফোন করেছে, কিন্তু সেই ফোন আমার কাছে সবসময় থাকে না, সম্ভব হয় না। তো মেসেজ করেছেন, আমি উত্তর দেব অবশ্যই। ওখানে আগে মেসেজ করে নিন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।